আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন প্রিয় কথোপকথন। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে, বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে ক্ষমতা দখল করতে যাচ্ছে। ওয়াকার কি সামরিক শাসন জারি করবে, বা ওয়াকার বা সেনা ব্যাক কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে? যেমন একটা ধারণা দেওয়া হয় যে সেনাবাহিনীতে বোধহয় জামাত, হিজবুত তাহরির ভর্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা পক্ষের সেনা কর্মকর্তার সংখ্যা কম। এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার। মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার গত 16 বছরের মতো ক্ষমতায় ছিল, এবং তাদের সময়ে তাদের যে প্রমোশন, রিক্রুটমেন্ট, এখানে একটা ফিল্ট্রেশন ছিল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রমোট করা হয়েছে, যদিও সবখানে করা হয়নি, কিছু কিছু বিষয়ের সমালোচনা আছে। তারপরেও মনে রাখবেন যে বর্তমান সেনাবাহিনীতে 70% বেশি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং এর বাইরে আছে যারা খুব প্রফেশনাল, যারা কোনো দল বা কোনো পক্ষে যেতে চায় না, তারাও এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের অংশের সাথে সুর মিলিয়েছে। কারণ সেনাবাহিনী, ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন, তাতে প্রফেশনাল অংশটা এটা খুব বেশি পছন্দ করছে না। সুতরাং সেনাবাহিনী মানেই জামাত, সেনাবাহিনী মানেই হিজবুত তাহরির, দিস ইজ এ প্রোপাগান্ডা। মনে রাখবেন যে এটা একটা অসত্য, এটা সত্যি না, এবং এটা ইচ্ছে করে এই প্রোপাগান্ডাটা ছড়ানো হয় এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য। সামরিক, বেসামরিক সবখানে এই বিভ্রান্তিটা তারা সরাচ্ছে। সুতরাং ডোন্ট পে হিট টু দিস প্রোপাগান্ডা। এরপরে হলো যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন কিনা, এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই। এমনকি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠজনদের বারবার বলেছেন যে তিনি কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না। তিনি বিভিন্ন বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না। এটা সত্যি, তিনি ক্ষমতা নেবেন না। হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই, অথবা তার অন্য কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে। তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক, এবং সেটি হলো জামাতি ইসলামী। তিনি ছাত্র জীবন থেকে এই জামাতি ইসলামীর সাথে সম্পৃক্ত। আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা না চালাতে পারলেও তিনি এই যে জামাতের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন। সুতরাং তিনি চাইবেন সেনা প্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন। সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না। যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে, বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন, কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেননি। তাকে বলা হয়েছিল, তাকে অনুরোধ করেছিল অনেক সেনা অফিসার, সিনিয়র এবং মিড লেভেল অফিসার তার সাথে দেখা করে তাকে অনুরোধ করেছিল যে হি শুড ইন্টারভেন। হি ডিডন্ট অ্যাগ্রি, তিনি রাজি হয়নি। আরো স্পেসিফিক ভাবে 10-12 জন সেনা কর্মকর্তাও তার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছেন যে স্যার, সেনাবাহিনী এবং দেশ দুটোকেই রক্ষার ঐতিহাসিক দায়িত্ব আপনার উপরে পড়েছে। আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, বাংলাদেশ সেনাবাহিনী আপনার পেছনে থাকবে। তিনি চুপ করে শুনেছেন, কিন্তু তিনি কোনো রিয়াকশন দেননি। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে আমি হার্টের রোগী, আমি অসুস্থ হয়ে পড়ছি, এত চাপ তো আমি নিতে পারছি না, কি ঝামেলার মধ্যে আমি পড়লাম। এবং মানে এমনও হয়েছে যে রাত 1টা পর্যন্ত জেনারেল ওয়াকার তার অফিসে মিটিং করেছেন, একের পর এক মিটিং করেছেন। সেনাবাহিনীর অনেকগুলো গ্রুপ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তার সাথে মিটিং করেছেন। ফয়জুরের নেতৃত্বে একটা গ্রুপ, অমুকের নেতৃত্বে একটা গ্রুপ, তমুকের নেতৃত্বে একটা গ্রুপ। এর বাইরেও তিনি অনেক গ্রুপের সাথে মিটিং করেছেন এবং রাত 1টা পর্যন্ত মিটিং করেছেন। তো কিন্তু তিনি শুধু শোনেন, কিন্তু তিনি কোনো কাজ করেন না। তার মনের ভেতরে কি লুকিয়ে আছে সেটা তিনি জানেন এবং ঈশ্বর জানেন, এবং আমাদের যতটুকু ধারণা সেটা হলো জামাত প্রীতি, এবং তিনি জামাতের লক্ষ্যেই কাজগুলো করছেন। এখন আরো অনেক কিছুই শোনা যাচ্ছে যে আমাদের একটা ধারণা ছিল যে সেনাবাহিনী বোধহয় জাতিসংঘ শান্তি মিশনে তাদের পার্টিসিপেশনটা এনশিওর করার জন্য জুলাই আজকের আগস্টে শিরোনাম হচ্ছে ডেভিল হান্ট 2 চলছে, তবু খুন আতঙ্ক বাড়ছে, কারা নির্বাচন বানচাল করতে চায়।
আসলে এটি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির স্পষ্ট চেহারা, আমার ব্যক্তিগত মতামত। কারণ হচ্ছে আমরা নির্বাচনের দিন এগিয়ে আসছি, আমরা বুঝতে পারছি, কিন্তু নির্বাচনটা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কিনা এটি বুকে হাত দিয়ে কেউ বলতে পারছে না। এর জন্য নানান কারণ আছে, নানান সন্দেহ সংশয়ের বিষয় আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু ইস্যু এখানে আছে, দেশীয় কিছু বিষয় আছে, আন্তর্জাতিক প্রতিবেশীদের আছে, বহির্বিশ্বের বিভিন্ন দেশের, ধরুন যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, পাকিস্তান, অনেক ধরনের ঘটনার ঘনঘটা কিন্তু এখানে আছে। এবং অন্তর্বর্তী সরকার তারা নিজে থেকে বিষয়গুলো কোনো কিছুই তারা আসলে পরিষ্কার করছে না। তারা এক ধরনের বায়বীয় প্রচারণার মধ্যে আছে বলে আমার মনে হয়। ইউনিক নির্বাচন করবে, ঐতিহাসিক নির্বাচন করবে, জাতীয় এমন নির্বাচন অতীতে দেখা নাই, এই একটি জায়গায় আমি একমত। কারণ এমন নির্বাচন অতীতে দেখেনি, কোনো দেশেই না, পৃথিবীতেই দেখেনি। এমন একটি নির্বাচন হয়তো ইউনূস সাহেব এই জাতিকে উপহার দিতে পারেন শেষ পর্যন্ত, যদি নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে যা করছে, যা চলছে, এবং সঙ্গে ইউনূস পরিষদ মিলে যে পরিকল্পনা তারা করছে, সব কথা আসলে বলা মুশকিল, বলা যাবেও না, কারণ হাতে বলবার মতো প্রমাণ হাতে নেই। সে কারণেই আমি যেই কমন ফেনোমেনাগুলো আমাদের সামনে আছে সেটি নিয়ে দু চারটি কথা আপনাদের সঙ্গে বলতে চাই। যেটা বললাম শিরোনামে, যে ডেভিল হান্ট 2, আপনারা জানেন এর আগে ডেভিল হান্ট 1 হয়েছে। কি হয়েছে? ডেভিল হান্ট মানেই হচ্ছে আওয়ামী লীগ ধরো, যুবলীগ ধরো, স্বেচ্ছাসেবক লীগ ধরো, মানে আমার বিরুদ্ধে যারা, আমার প্রতিপক্ষ যারা, মানে সরকারের, এনসিপির, জাতীয় নাগরিক পার্টির, জামাতের, এদেরকে ধরো, এমনকি বিএনপির, তাদেরকে ধরো। এটি আসলে হয়ে গেছে বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতির ব্যাখ্যা বিশ্লেষণ। তো আপনারা জানেন নানান ঘটনার ভেতর দিয়ে যাওয়ার পরেও আবার ডেভিল হান্ট 2 মানে চলছে। এবং এই বিশেষ অভিযানে আপনারা জানেন যে গত 13 ডিসেম্বর এটি শুরু হয়েছে। সেই 13 ডিসেম্বর থেকে গত 7 জানুয়ারি পর্যন্ত, মানে পরশুদিন পর্যন্ত গ্রেফতার হয়েছে 15,000-এর বেশি মানুষ। এবং এরা মানুষ মানে এরা হচ্ছে আওয়ামী লীগ। উদ্ধার হয়েছে মাত্র 236টি অস্ত্র। মানে 24-এর গণ আন্দোলনের সময় থানা লুট হয়ে যে হাজার হাজার অস্ত্র এবং গোলাবারুদ লুট হয়েছিল, সেখান থেকে তো অনেকগুলো এখনো, প্রায় 1,500-এর মতো এখনো অস্ত্র উদ্ধার করা হয়নি। এছাড়া সীমান্ত দিয়ে, মিয়ানমার থেকে হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র দিয়ে, পাকিস্তান থেকে আসতে বলে অনেকে বলছেন, নানান সূত্র থেকে অস্ত্র কিন্তু এই দেশে ঢুকছে। এই যে বলা হচ্ছে এখানে 236টা অস্ত্র উদ্ধার করা হয়েছে, আবার ডেভিল হান্ট 2 চলছে, 16,000-এর মতো গ্রেফতার করা হয়েছে। মানে এই যে দুটো সংখ্যা বললাম, কি বললাম, অস্ত্র উদ্ধার হচ্ছে 236টা গত কিছুদিনে, এবং 16,000-এর মতো ডেভিল হান্ট 2-তে গ্রেফতার হয়েছে। দুটো সংখ্যা বা দুটো পরিসংখ্যান পাশাপাশি রাখুন। একদিকে দেখবেন হাজার হাজার গ্রেফতার, কিন্তু আপনার বিপরীতে দেখুন খুন হচ্ছে, গুলি চলছে, বিস্ফোরণ থামছে না, ককটেল বিস্ফোরণ হচ্ছে। তাহলে সাধারণভাবে খুব প্রশ্নটা কিন্তু করা যায় যে ডেভিল হান্ট, সরকার কিন্তু বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন বলছেন যে এটি সফল, তারা লক্ষ্যের দিকে এগোচ্ছেন। নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। উন্নতি কিন্তু হয়নি। এখন অন্য নির্বাচন কমিশনাররাই মানে আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। তারা বলছেন যে এই পরিস্থিতি হলে কি হবে। নির্বাচন বিশেষজ্ঞরা হতাশা ব্যক্ত করছেন, নিরাপত্তা বিশ্লেষকরা হতাশ হয়ে গেছেন। তারা বলছেন এই যদি হয় তাহলে সাধারণ নির্বাচন কেমন হতে পারে, আতঙ্কের বিষয়। এই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বলছে যে আমরা তো অভিযান চালাচ্ছি, অভিযান চলছে, এবং তৎপরতা জোরদার, টহল জোরদার, নানান কিছু চেকপোস্ট জোরদার। কিন্তু সাধারণ মানুষ, আপনি আমি, আমরা কি দেখছি সেটা কিন্তু ভিন্ন। আমরা দেখছি গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগের এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের। করুন না, অপরাধী হলে তাদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন। কিন্তু আসলে ডেভিল হান্ট মানেই তো আওয়ামী লীগ দাও, এটি আসলে ঠিক হচ্ছে না বলে অনেকে মনে করছেন। কেন? এই যে খুন হচ্ছে, অপরাধ প্রবণতা বাড়ছে, বিশ্লেষকরা কি বলছেন? অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে, ছাড় পাচ্ছে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মীরা। যার ফলে কি হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো জায়গায় যে খুনের কথা বলছে, গুলি চলছে, ককটেল ফুটছে, মব সন্ত্রাস, এগুলো কিন্তু হচ্ছে। সরকার এই জায়গায় কোনো নিয়ন্ত্রণ আনতে পারছে না, কারণ তারা চিহ্নিত পেশাদার সন্ত্রাসীদের চোখেই আসলে তারা দেখতে পাচ্ছে না। আসলে খেয়াল করলে দেখবেন যে এই বিষয়গুলো কিন্তু কাকতালীয় নয়। একদিকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের লোকদের ধরছে, আরেকদিকে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে,
জেলখানা থেকে যাদেরকে বের করা হয়েছিল, জামিনে যাদেরকে ছাড়া হয়েছে, শীর্ষ সন্ত্রাসীরা যারা বাইরে আছে 710 জনের মতো, কয়েকদিন পরে পরে কিন্তু পত্রিকার পাতায় এই সংবাদ আমরা দেখি যে এরা এখনো অধরা রয়ে গেছে। কেন? সরকার ধরতে চাইলে কি ধরতে পারে না? 710 জনের 710 জনই কি বিদেশে চলে গেছে? বিষয়টি আসলে এমন নয়। আসলে এই ঘটনাগুলো কাকতালীয় নয়, এটাই অপরাধের একটা প্যাটার্ন হয়ে গেছে। মানে সরকারের তরফ থেকে এটিকে হজম করবার, এটিকে বরণ করবার, ধারণ করবার একটা প্যাটার্ন হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও তাদের যে রাজনৈতিক এজেন্ডা আছে, মানে থাকার কথা নয়, এটি আছে, এটি কিন্তু এখন জনগণ বুঝতে পারছে। তাদের যে একটি মানে বিশেষ বক্তব্য আছে, বিশেষ রাজনৈতিক টার্গেট আছে, কি করতে হবে, 71-এ যা করতে পারেনি এখন সেটা করতে হবে, এইরকম এজেন্ডাগুলো কিন্তু দিন দিন প্রকট হয়ে উঠছে। অথচ এমন হওয়ার কথা ছিল না। অনেক প্রত্যাশার, অনেক জন অভিপ্রায়ের সরকার, শুরুর দিকে অনেকেই এটি বলতেন, এখন আর এই সরকারকে জন অভিপ্রায়ের সরকার কেউ বলে না। যাই হোক, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই আমরা কি দেখেছি, রাজধানীতে প্রকাশ্যে গুলি হয়েছে। শরীফ ওসমান হাদি প্রাণ হারিয়েছেন চিকিৎসা নেওয়াকালে সিঙ্গাপুরে, আপনারা জানেন। এরপরও আসলে থামেনি, একের পর এক ঘটনা ঘটে চলেছে। কখনো রাজনৈতিক নেতা শিকার হচ্ছেন, কখনো ব্যবসায়ী শিকার হচ্ছেন, কখনো স্থানীয় প্রভাবশালী আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ সবাই কোনো না কোনো ভাবে, যারা প্রতিপক্ষ, যাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া দরকার, তারা প্রকাশ্য টার্গেট। সরকার আসলে এই সময়টা কি, মানে এখনকার যে সময় নির্বাচন পূর্ব, মানে ইলেকশনের প্রি গেম, এইটাই আসলে তারা বুঝতে পারছে না। এটা সরকারের, এই সরকারের ধারণা না থাকারই কথা, কিন্তু আমলাতন্ত্র, নির্বাচন কমিশন বা রাজনৈতিক নেতা, বিএনপি বলুন, জামাত বলুন, অন্য যারা সক্রিয় আছেন, তারা কি জানেন না যে আসলে নির্বাচনের পূর্বে 1 মাস আগে, 1.5 মাস আগে, 15 দিন আগে পরিস্থিতি কেমন হয়? তার ভিত্তিতে, তার আলোকে নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন, নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন, তাদের সঙ্গে কথা বলে আসলে এই বিষয়গুলোকে ফিক্স করা দরকার ছিল। সেটি না করে উল্টো পথে চলার কারণেই আসলে এগুলো হচ্ছে। এই জন্যই আসলে সরকার নির্বাচন বানচালের একটা আতঙ্ক তার ভিতরে আছে। তারা আতঙ্ক আছে কিনা জানি না, তারা বলছে যে একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চায়। কোন গোষ্ঠী? এটি যখনই আপনি ঠিকুজি খুঁজতে যাবেন, ওই গোষ্ঠীর ঠিকুজি হচ্ছে এটি আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগ চায় না নির্বাচন করতে। কেন চায় না? আওয়ামী লীগকে তারা নির্বাচনে রাখেনি, এই কারণে আওয়ামী লীগ দেশে নেই, বিদেশে আছে, বিভিন্ন জায়গায় আছে, দেশে থাকলে লুকিয়ে পালিয়ে আছে। মানে কি বলবো এটিকে, যে তারা যে জীবনযাপন করছে এটিকে আসলে জীবনযাপন বলে না। এরকম একটি পরিস্থিতি থেকে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করে দেওয়ার মতো শক্তি, সক্ষমতা রাখে। সরকার আসলে এই যে আগাম এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপরে দায় চাপিয়ে নিজেরা নিজেদের কল্পকাহিনী রচনায় কিন্তু ব্যস্ত রয়েছে। তাই বলছিলাম যে সরকার যাই বলুক না কেন, যার দিকেই সরকার আঙ্গুল তুলুক না কেন, আঙ্গুল তাক করুক না কেন, একথা তো সত্য মনে হচ্ছে অনেকের কাছে। কি সেটা? যে নির্বাচন বানচালের যে কৌশলী খেলা কিন্তু চলছে অতি সন্তর্পণে, অতি সংগোপনে। মানে এটি শেষ মুহূর্তে দেখবেন যে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। এনসিপি বলতে পারে যে আমরা নির্বাচন করবো না, এমন একটি সংবাদ আজকে বোধহয় ইনকিলাবে দেখলাম যে জামাত এবং এনসিপি তারা তো এক প্রকার বলেই দিয়েছে এরকম এরকম হলে আমরা নির্বাচন করব না। এরকম আরো হয়তো অপ্রকাশিত শক্তি আছে যারা চায় না। এবং সেনাবাহিনীর অবস্থান কি? সেনাবাহিনীকে নিয়ে কেউ এখন কথা বলছে না। সেনাবাহিনীর দিকে সতর্ক নজর রাখলে আসলে এই সময়ের রাজনীতিটাকে বোঝা যাবে। এটি নিয়ে হয়তো কাল পরশু আমি একটি কন্টেন্ট করতে পারি আশা করছি। যাই হোক, এখন যে এটা আওয়ামী লীগ না জামাত না পাকিস্তানের কোনো গুপ্ত শক্তি না দেশের কোনো বিশেষ সংগঠন, এটি কিন্তু সরকার বলছে না। আপনি আমি আমরা কিন্তু এটি প্রশ্ন করতে পারি, সন্দেহ পোষণ করতে পারি। কিন্তু ইউনূস সাহেব যে বারবার বড় গলায় বলছেন ইতিহাস সেরা নির্বাচন করবেন, তারপরে সেরা নির্বাচন করবেন, ইউনিক নির্বাচন করবেন, এই সন্দেহ, মানে এই যে কারা আসলে নির্বাচন বানচাল করতে চায়, প্রমাণ সহ, তথ্যপত্র সহ যথাযথভাবে এই সন্দেহটি দূর করার দায়িত্ব কিন্তু ইউনূস সাহেবের এবং তার নেতৃত্বাধীন সরকারের। কিন্তু সেই পথে তারা হাঁটছেন না। ইউনূস সাহেব তার সরকারে তার পরিষদদের নিয়ে আছেন, বড় বড় চুক্তি করা, বড় বড় মেগা প্রজেক্টে অর্থ বরাদ্দ করা নিয়ে তারা আছেন ওইদিকে, আর রাজনীতির জায়গাটি তারা অত্যন্ত কৌশলে খেলছেন। বিএনপি বুঝেও বুঝতে পারছে না। জামাত মানে এটিকে কি বলে, লোকে বলে যে তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। আমি বলতে চাই জামাত চলছে পাতায় পাতায়। আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের যে সমস্ত প্রতিক্রিয়া বেরিয়ে এসেছে, ব্যালট পেপার সহ আরো কিছু বিষয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয় যে সামনে এসেছে, মিলিয়ে নিন না আগের গুলোর সঙ্গেও। কিন্তু প্রমাণ দেবে কে? সরকার যদি সেই অনুকূলে থাকে, সরকার যদি তাদের পক্ষে থাকে, আপনি আমি বলে কিন্তু এটির প্রমাণ আমরা বের করতে পারবো না। তাই
আমি বলবো বিনয়ের সঙ্গে এসব না করে কেবল আওয়ামী লীগের জুজুর ভয় না দেখিয়ে, এই ভয় না ছড়িয়ে ইউনিক নির্বাচনের যে কল্পনার ফানুস ইউনূস সাহেব দেখাচ্ছেন, এইটি যদি তিনি সঠিকভাবে অ্যাড্রেস না করেন তাহলে এই বেলুন চুপসে যেতে, এই ফানুস চুপসে যেতে সময় কিন্তু লাগবে না। কারণ নির্বাচনের আগে যদি মানুষের মনে, ভোটারদের মনে মানে ভয় ঢুকানো যায়, এটি কৌশলে কিন্তু খেলছে একটি পক্ষ। অপছন্দের কাউকে খেলা থেকে যদি বাদ দিতে হয় বা বাদ দেওয়ার পর তৈরি করতে হয়, তাহলে তো মাঠটা ফাঁকা হয়ে গেল, ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে এবং ইতিহাস সেরা নির্বাচন তখন মনের মাধুরী মিশিয়ে রচনা করা যাবে। কি বলেন আপনারা? কিন্তু বাস্তবতা হলো, ইতিহাস বলে ভয়ই হচ্ছে সবচেয়ে কার্যকর অস্ত্র। আমি একটি কথা প্রায় বলি আমার বন্ধু বান্ধব মহলে, যখন কোনো প্রসঙ্গ আসে যে গুলিতে একজন ধমকে 10 জন, মানে এই যে ভয়, ভয় কিন্তু কার্যকর অস্ত্র। আর অবৈধ অস্ত্রের যে মানে ছড়াছড়ি, এর তো কোনো কমতি নেই, মাঠে আসছে। শুরুতেই আমি বললাম বিভিন্ন সোর্স থেকে এটি আসছে এবং এটির একটি বাজারও নাকি আছে, কার্প মার্কেট আছে অস্ত্রের, অস্ত্র ভাড়া পাওয়া যায়, অস্ত্র কেনা যায়। 2024-এর গণ অভ্যুত্থানের সময় থানা থেকে লুটো হাজার হাজার অস্ত্রের সব তো উদ্ধার হয়নি, লাখ লাখ গুলিও এখনো নিখোঁজ। এগুলো কোথায়? এই অস্ত্রগুলো কোথায়? নিরাপত্তা বিশ্লেষকরা বলেন ব্ল্যাক মার্কেট এখন খুবই সক্রিয়, মানে অস্ত্রের, গোলা বারুদের। 1 থেকে 1.5 লাখ টাকায় নাকি বিদেশি পিস্তল পাওয়া যায়, চিন্তা করুন। আর যেখানে অস্ত্র সহজলভ্য সেখানে সহিংসতা তো অনিবার্য। গুলির চেয়েও ভয়ঙ্কর আরেকটা বিষয় কিন্তু আছে, আমরা দেখেছি গত 16, 17, 18 মাসে, সেটা হচ্ছে মব। আইনের বদলে জনতার রায়, জনতার বিচার। অভিযোগ প্রথমে, তারপরে গুজব, এর সঙ্গে দিলেন আবেগ, মানে সেই আপনার কি বলে ওর স্যালাইন বানানোর মতো। অভিযোগের সঙ্গে কিছু গুজব, গুজবের সঙ্গে কিছু আবেগ, অতএব সমাধি শেষ হচ্ছে মৃত্যু। পরিসংখ্যান বলছে গত 1 বছরে প্রায় 200 মানুষ মারা গেছে মবে। এটা আসলে একটা রাষ্ট্রের জন্য, একটা সভ্য দেশের জন্য ভয়ঙ্কর সংকেত। কারণ যখন মানুষ আইন মানে না, তখন নির্বাচন কাগজে থাকলেও মাঠে কিন্তু থাকে না। নির্বাচন কমিশন বলছে সহিংসতা থামাতে হবে বা সহিংসতা থেমে যাবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছিলেন যে তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে অলমোস্ট গড়ে প্রতিদিন না হলেও 1 দিন 2 দিন পরপরই কিন্তু খুনোখুনির ঘটনা আমরা দেখছি। বাস্তবে দেখা যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনের কথার পরেও এখানে সেখানে নির্বাচন কমিশনের অফিসেই, মানে নির্বাচনী অফিসেই কিন্তু আগুন জ্বলেছে কয়েকটিতে। কোন নির্বাচনের প্রার্থীকে আমরা দেখছি বুলেট প্রুফ জ্যাকেট পরে তিনি প্রচারণা চালাচ্ছেন, বলছেন যে প্রাণের ভয়ে এটি করছি। এটি হচ্ছে এই দেশের বর্তমান অবস্থা। তো এই দৃশ্য, এই অবস্থা কি স্বাভাবিক? ওটাই নয়। গণতন্ত্রের জন্য একটা রেড অ্যালার্ট, কিন্তু সরকার তো সেটি দেখবে না, কারণ তাদের নিজস্ব প্ল্যান আছে। তারা কোথা থেকে শুরু করছে, কোথায় গিয়ে থামবে, এটি আপনি জানেন না, আমি জানি না, তারা কিন্তু জানে। কারণ আমরা তো জানি যে ভোটের মাঠে নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয়, আপনার জীবন যদি প্রশ্নের মুখে থাকে, নিরাপত্তা যদি প্রশ্নবিদ্ধ হয়, আপনি কি যাবেন? তার মানে কি? তার মানে ফলাফল নিয়ে প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠিয়ে লাভ কি? জগন্নাথের যে প্রশ্ন উঠছে, এটি কি পরিবর্তন হবে আপনি মনে করেন? না। যাদের ডুগডুগি বাজানোর, ঢোল বাজানোর, তারা কিন্তু বাজাচ্ছে, তারা কিন্তু বাজাবে। কিন্তু প্রকৃত অর্থে এতে কারা লাভবান হয়? এটাই সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন। কিংবা এই যে আতঙ্ক তৈরি হচ্ছে সমাজে, দেশে, এতে